দল ধর্ম নিয়ে রাজনীতি করে। এখন তো আমরা দেখছি ওই দলও ধর্ম নিয়ে কথা বলছে। হোয়াট ইজ দিস? নির্বাচনের দিন বা নির্বাচনের আগের কয়েকদিন কোনো সংশয় আপনার মনে আছে কিনা? আমি তো দেখতেছি যে আপনার ধরেন মেজর দুইটা দলের মধ্যে পরস্পর সংঘর্ষ চলছে, মারাও গেছে দিন। এটা তো অতীতেই এইরকম ঘটনা ঘটতো, আমরা তো এটা আশা করি না। এখন আমরা যদি বলে করি যে আমরা নতুন দিন এসছে, নতুন দিনের চেহারা তো এটা না। মর্নিং শোজ দ্য ডে। এখন যা হচ্ছে ভবিষ্যতে এইটাই হতে পারে। দ্রব্যমূল্য এখনও যেভাবে আছে ভবিষ্যতেও সেইভাবে। সিন্ডিকেট ভাঙার কথা কি বলেছে? পার্লামেন্ট হবে ডিসেন্ট আপনার বিতর্কের জায়গা। পার্লামেন্টের চর্চা হচ্ছে রুলস অফ প্রসিডিওর অনুসারে আপনি কথা বলবেন। আপনি যখন তখন দাঁড়িয়ে কথা বলতে পারেন না। ডেমোক্রেসি একটা সত্য হচ্ছে টলারেন্স। এই টলারেন্সটাকে আমাদের কাছে মনে হচ্ছে যে সবাই এই টলারেন্সের দিকে যাচ্ছে না। আমার কাছে সামটাইমস আমার কাছে মনে হয় দেশের প্রশ্ন হচ্ছে দল বা ব্যক্তির এই প্রাধান্য বেশি লক্ষ্য করছি আমরা। হ্যালো অ্যান্ড ওয়েলকাম দি বিজনেস স্ট্যান্ডার্ডের ডিজিটাল প্ল্যাটফর্মে আমার পডকাস্ট কনভারসেশন উইথ সাবির মুস্তাফায় আপনাদের স্বাগত জানাচ্ছি। আজকে আমাদের অনুষ্ঠানে এসেছেন ঢাকার বাংলাদেশের নয়াদিগন্ত পত্রিকার সম্পাদক সালাউদ্দিন বাবর। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম সালাউদ্দিন বাবর। আমাদের অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। সাবির ভাই, আপনাকে আমাকে আমন্ত্রণ করেছেন, এটা আমার জীবনে একটা বড় ধরনের প্লেজার। আচ্ছা, থ্যাংক ইউ। কারণ আপনার সাথে তো আমার দীর্ঘদিনের একটা তাল্লুক আছে। সেটাই আসতে চাচ্ছিলাম শুরুতেই, যে আপনার সাথে আমার প্রথম কাজ করার অভিজ্ঞতা ছিল 1993 সালে, যখন আমি ঢাকা কুরিয়ারের নির্বাহী সম্পাদক ছিলাম। আপনি সেখানে তখন আপনি সংগ্রামের পত্রিকার রিপোর্টার ছিলেন এবং কুরিয়ারে কন্ট্রিবিউট করতাম। তো ওইসব দিনগুলোর কথা কেমন মনে পড়ে, রিপোর্টিং লাইফ? আমি তো ধরেন এক্সিকিউটিভ হিসেবে আপনাকে পেয়েছি, তার আগে ইতিহাস নাসিম আলীকে পেয়েছিলাম। বাট আপনার সাথে কাজ করার যে কমফোর্ট ছিল আমার, আপনাকে কাজ করার যে আমার যে অভিজ্ঞতা ছিল, আপনার কাছে যে ডাইরেকশনটা ছিল, সেটা আমার জন্য এখনও মনে হয় যে সেই সাব্বির ভাইকে আমি যেটা দেখেছি, ইয়াং এনার্জেটিক, সেই সাব্বির ভাইকে আমি আজকে এখানে দেখতে পেরে আমার খুব ভালো লাগলো। যেদিন আপনার টেলিফোন পেলাম যে আপনি আমাকে ডাকলেন, সেদিন থেকে আমি একটা ছিলাম যে আপনার সাথে কখন কবে কোথায় দেখা হবে। থ্যাংক ইউ। আমারও অনেক দিন ধরে একটা ইচ্ছা ছিল যে আপনার সাথে একটু দীর্ঘ সময় ধরে বিভিন্ন বিষয় আলাপ করব, শুধু একটি বিষয়ে ছোট্ট ইন্টারভিউ না। জি সাবির ভাই, একটা ছোট কথা বলে নিতে চাই আমি আপনাকে। সেটা ছিল সেই সময় কিন্তু ঢাকা কুরিয়ার ছিল একটা অত্যন্ত প্রভাবশালী, যদিও এটা সাপ্তাহিক ছিল, বাট এটা অত্যন্ত প্রভাবশালী পত্রিকা। সেই পত্রিকায় এমনও দেখা গেছে যে অনেক বড় বড় গভর্নমেন্টের ডিসিশনকে আপনার এখান থেকে ওখানে নিয়ে গেছে, অনেক ডিসিশনকে করেছে, আপনার বন্ধ করে দিয়েছে, অনেক ডিসিশনকে চালু রাখার জন্য করেছে, প্রভাব বিস্তার করেছে। দ্যাট ইজ ওয়ান্ডারফুল। একটা অদ্ভুত একটা আপনার নেতৃত্বে আমরা কাজ করেছি। এটা যে আমাদের জন্য একটা বিরাট স্মৃতি। কিন্তু আপনি যখন কুরিয়ারে রিপোর্টিং করতেন, তখন তো রিপোর্টিং করার একটা কি বলবো, একটা সুযোগ ছিল ইন এ ওয়ে, যে আপনাদেরকে কাজ করার একটা পরিবেশ ছিল এবং আমি মনে করি সেই পরিবেশটা আপনি তৈরি করে দিয়েছিলেন। না, আমি কুরিয়ারের কথা বলছি না, আমি কুরিয়ারের বাইরে মিডিয়া জগতে, বাংলাদেশের সমাজে, সরকারি মহলে, রাজনৈতিক মহলে, সব জায়গায় একটা ছিল, কথা বলার একটা সুযোগ ছিল এবং টলারেন্স ছিল বলে আমার কাছে মনে হয়। এবং আপনি যেটা বলছেন যে কুরিয়ারে কিছু একটা ছাপা হলে সেটা সরকারি নীতিকে প্রভাবিত করত। আপনি একটা ছোট্ট একটা স্মৃতি বলি আপনাকে। কোরিয়ার একটা রিপোর্ট ছাপা হতো, সেই তখন ভাইস প্রেসিডেন্ট ছিলেন মওদুদ সাহেব। তিনি আমাকে ডেকে নিয়ে গেছিলেন তার অফিসে, তোমরা এই রিপোর্টটা করলা। তো এই যে ছিল হায়ারেস্ট লেভেলে আপনার কোরিয়ারের একটা বাউন্সিং ছিল। কবিরা যা লিখতো তা নিয়ে গভর্নমেন্ট বড় বড় ডিসিশনগুলো প্রভাবিত হতো। এটা আমার কাছে সাংঘাতিক ইমাজিং মনে হয়। অবশ্যই আমার জন্য না, কারণ আমার আগে যারা ছিলেন, সবাই ইর্তিজা নাসিম আলীর কথা বলতেন, তার আগে আফসান চৌধুরী ছিল, সবাই এই কুরিয়ারকে বিল্ড আপ করেছে, ওই পর্যায়ে নিয়ে গেছে। জি। আচ্ছা, এখন তো আপনি একটা জাতীয় দৈনিক, যেটা আর কি বাংলাদেশের বৃহৎ জাতীয় দৈনিকগুলোর মধ্যে একটি, নয়াদিগন্ত। তো আপনি এডিটর কতদিন ধরে সম্পাদনা করছেন? আমি এক্সিকিউটিভ ছিলাম দীর্ঘদিন। তারপর আমাদের মরহুম এডিটর আলমউদ্দিন মহিউদ্দিন সাহেব ইন্তেকাল করার পর আমাকে দায়িত্ব দেওয়া হয়েছে। কয় বছর হলো? সেও প্রায় বছর দেড়েক হয়ে গেছে। উনি যখন অসুস্থ হয়ে গেলেন তখনই আমি বেসিক্যালি আই ওয়াজ
ওনার কাছে আমি থেকে কাজ করেছি। উনি যেহেতু আমাকে অনেক 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 সুযোগ দিয়েছেন, ওনার অনেকগুলো কাজ আমি করতে হতো আমাকে, উনি আমাকে এই দায়িত্বগুলো দিয়েছেন, ওনার পক্ষতে আমি অনেক কাজ করেছি। এখন এডিটর হিসাবে আমি নতুনভাবে কাজ করতেছি একটা নতুন ডাইমেনশনে। আর এমন একটা পরিস্থিতি এসেছি আমরা, আমাদের সেই সময় একটা প্রতিকূল রাজনৈতিক ব্যবস্থা ছিল, সেই রাজনৈতিক ব্যবস্থা আমার টিকে থাকার জন্য অনেক ফাইট করতে হয়েছে। এখন আমরা মনে করি যে ফাইট করতে হচ্ছে না, কিন্তু অন্য ধরনের একটা মানে শোক, দুঃখ, বেদনার বা ভবিষ্যৎ সম্পর্কে চিন্তিত হয়ে পড়েছি আমরা। ভবিষ্যৎ কিন্তু কি হবে? কেন ধরুন না, শেখ হাসিনার সময় আওয়ামী লীগের শাসন আমলে নয়া দিগন্ত সবসময় চাপে থাকতো, কারণ আমরা জানি নয়া দিগন্তের কিছুটা সম্পৃক্ততা আছে জি। জামায়াতে ইসলামের সাথে। জি কিন্তু এই সময়ে তো জামায়াতে ইসলামের সাথে সম্পৃক্ততা জি সেরকম কোনো বাধা না, তাহলে আপনার তো আরো স্বাধীনভাবে বা না নিশ্চিন্তভাবে কাজ করতে পারছেন। না, নিশ্চিন্তভাবে কাজ করতে পারছি, হ্যাঁ সেটা কিছুটা পাচ্ছি বটে, কিন্তু কিছু ভয়ও আছে আমাদের। ভয়টা আমাদের ব্যক্তিগতভাবে, আমাদের প্রতিষ্ঠানের কথা তো আছেই, আমরা দেশের সম্পর্কে একটু মানে ভয় পাচ্ছি যে কি হতে যাচ্ছে। আর কিছু সিমটম আমরা দেখছি তো। দেখেন, যে ডেমোক্রেসির কথা বলেছিলাম, যে ডেমোক্রেসি ফাইট করা হয়েছিল, এবং বিএনপি সবচেয়ে প্রথম বলেছে ইলেকশনের কথা, সবচেয়ে প্রথম বলেছে যদি সরকার না দিলে আমরা ডিসেম্বর মাসেই ইলেকশন করার চেষ্টা আমরা ঘোষণা করে দেবো। সেই এখন কিন্তু সেই ডিসেম্বরে আমরা খুব সহসা ইলেকশন হতে যাচ্ছে। তারপর এখন ডেমোক্রেসি একটা সত্য হচ্ছে টলারেন্স। এই টলারেন্সটাকে আমাদের কাছে মনে হচ্ছে যে সবাই এই টলারেন্সের দিকে যাচ্ছে না, বা টলারেন্স সহ্য করতে পারছে না। ডেমোক্রেসিতে এইটাই তো, আপনি একটা কথা বলবেন, আমি তার বিপক্ষে কথা বলবো, আপনাকে শুনতে হবে। আপনি যেটা বলবেন আমার ভালো না লাগলে আমাকে শুনতে হবে। আপনাকে আপনার গুড ম্যানার্স, কিন্তু সেই ম্যানার্সটা আমরা দেখতে পাচ্ছি না, এইটা আমার কাছে দুঃখ লাগছে। সেটা এটা কি এই সময়ের নাকি এর আগের থেকেও শুরু হয়েছে জিনিসটা? এই সময় ধরেন কথাটা মুক্তভাবে বলার সুযোগ আসছে বলেই আমরা এটাতে শিক্ষিত শিক্ষা নেওয়া উচিত ছিল। গতবার কিছু কাল আগে আমরা কথা হয়তো বলতে পারিনি সেভাবে, এখন তো কথা বলতে পারছি, একটু মার্জিত ভঙ্গিতে কথা বলা উচিত। আপনাকে সফট ল্যাঙ্গুয়েজে আমি অনেক কিছু বলতে পারি, আপনার প্রেজেন্ট ভালো লাগতে পারে, নাও ভালো লাগতে, কিন্তু আপনাকে সহ্য করছেন আপনি। আপনিও স্বাধীনতা আছে, আপনি আমাকে কথা বলার, আমাকে সহ্য করতে হবে। আপনাকে যার শামীম মোস্তফাকে আমার সহ্য করতে হবে, তার রাইট আছে সব কিছু কথা বলা। আমি যদি ইনটলারেন্স করি, আপনাকে যদি কটু কথা দিয়ে জবাব দেই, এটা তো সৌন্দর্য না, এটা তো আমরা আশা করি না, এটা তো কেউ আশা করে না, আপনিও আশা করেন না। আপনাকে হুমকি দিয়ে আমি আপনার কণ্ঠ রোধ করতে চেষ্টা করি। জি তো এখন এই মিডিয়ার প্রসঙ্গে থাকি। সম্প্রতি আমরা দেখলাম যে একটা অভূতপূর্ব অসাধারণ একটা ঘটনা, বাংলাদেশের সবচেয়ে বড় দুইটা পত্রিকার অফিস, ডেইলি স্টার এবং প্রথম আলো, জি দুইটা জ্বালিয়ে দেওয়া হলো। জি একটা ছোট ছোট মব, এটা বিশাল ক্রাউড জেগেছে তাও না, এবং 1 ঘন্টার ব্যবধানে দুইটা বিল্ডিং আক্রান্ত জি হয়। অর্থাৎ প্রচুর সময় ছিল নিরাপত্তা বাহিনীর বা আইনশৃঙ্খলা বাহিনী ইন্টারভিন করে, হস্তক্ষেপ করে পরিস্থিতিটাকে নিয়ন্ত্রণে আনা, আমি কিন্তু মনে সেটা করি হয়নি। এটা দুর্ভাগ্যজনক। এটা দুর্ভাগ্যজনক, কোনো পত্রিকা অফিসের আপনার আক্রমণ করা, মবদেরকে আক্রমণ করা, এটা ওয়ান সর্ট অফ ইনটলারেন্স, এক ধরনের ইনটলারেন্স। আপনি ডেমোক্রেসির কথা বলবেন একদিকে, আর ইনটলারেন্স দেখাবেন, সে তো তার মতামত প্রকাশ করার সুযোগ তো ডেমোক্রেসি দিয়েইছে, আপনি কেন তাকে এইভাবে করবেন? আমি জানি না কোন কোয়ার্টার থেকে এটা করা হয়েছে, বাট ইট ইজ ভেরি আনফর্চুনেট, এবং শুধু আনফর্চুনেট আমি মনে করি নিন্দনীয়। আমি সম্প্রতি দেখলাম যে আল জাজিরার একটা অনুষ্ঠানে ডেইলি স্টারেরই সম্পাদক মাহফুজ আলম, তিনি ওই ঘটনার প্রেক্ষিতে বলছেন যে সাংবাদিকতা এক ধরনের ভয়ের মধ্যে আছে। বাংলাদেশের সাংবাদিকরা কাজ করছে এক ধরনের ভয়ের মধ্যে, জার্নালিজম ইন ফিয়ার। তো আপনি জিনিসটাকে কীভাবে দেখছেন, যে সাংবাদিকরা কি ভয়ের মধ্যে কাজ করছে? আপনি একটা ভীতির কথা বলেছেন শুরুতে, জি কিন্তু আপনি কি এই মাহফুজ আলমের কথার সাথে একমত যে মানে পুরো সাংবাদিকতা বাংলাদেশে যেটা চলছে সেটা একটা ভয়ের মধ্যে দিয়ে চলছে? দেখুন, সাম কোয়ার্টার আমাদেরকে বলেছে যে একটু সাবধানে চলবেন, এটাও তো আমি মনে করি এক ধরনের ভীতি প্রদর্শন করা। তো সো এইটা চলছে, এটাকে আমি মনে করি ইট ইজ নট ফেয়ার ইন এ ডেমোক্রেটিক সোসাইটি। আপনি ইংল্যান্ডে
আপনি যা ইচ্ছা তাই বলতে পারেন, হাইটস পার্ক আছে সেখানে যা ইচ্ছা তাই বলতে পারেন। তারপরে আপনি যখন ফোরামে কথা বলবেন উইথ ডিসেন্স ম্যানার কথা বলবেন, সেখানে আপনি আপনার কনজারভেটিভরা ডেমোক্রেটসরা যেভাবে কথা বলে পরস্পরের মধ্যে একটা সর্বপ্রথম আপনার যেই যাই বলুক তাদের সামনে থাকে দেশটা, উইথ তারা যে বিরোধিতাই করুক দেশের প্রশ্নে কিন্তু সবাই এক। তো এখানে আমার কাছে সামটাইমস আমার কাছে মনে হয় দেশের প্রশ্নের চেয়ে দল বা ব্যক্তির এই প্রাধান্য বেশি লক্ষ্য করছি আমরা। মানে যেই ব্যক্তিকে আমরা মানে ব্যক্তি বন্দনায় আমরা মগ্ন হয়ে যাচ্ছি এবং সেই ব্যক্তিকে যদি সমালোচনা করা হয় তাহলে আপনি প্রচণ্ড আক্রমণের সম্মুখীন হবেন। আক্রমণের সহ্য হয়ে তার কাছে ইনটলারেন্স লক্ষ্য করি, তার সাথে ব্যবহার ঠিক রূঢ় ব্যবহার পাই, বা তার কাছে ভীতি প্রদর্শন করি, তিনি আমাদেরকে ডাকেন না, কথা বলতে চান না, এই ধরনের একটা স্টাইল আমরা দেখছি এখন। বাংলাদেশে তো এখন অনেক মিডিয়া আছে যারা খুব আক্রমণাত্মক সাংবাদিকতা করে, কিন্তু সেটাও তো এক ধরনের সাংবাদিকতার স্বাধীনতার ক্ষেত্রেই পড়ে, কারণ বিভিন্ন মাধ্যমের বিভিন্ন স্টাইল থাকবে। তা একজনের যদি একটু আক্রমণাত্মক স্টাইল থাকে তাহলে সেটা যারা আক্রমণাত্মক সাংবাদিকতা পছন্দ করে না সেই পত্রিকা বা সেই গণমাধ্যম বা সেই টেলিভিশন চ্যানেল তারা দেখবে না, তারা পড়বে না, ইগনোর করবে। হ্যাঁ ইগনোর করবে। তো আক্রমণ করার তো মানে কোনো স্কোপ নেই। কোনো সোসাইটি যে ডেমোক্রেটিক সোসাইটির কথা আপনি বলেন, আপনি ডেমোক্রেটিক সোসাইটি এস্টাবলিশ করতে চান তাহলে আপনাকে এই টলারেন্সটা থাকতেই হবে। আচ্ছা, ডেমোক্রেটিক সোসাইটির কথা যখন বলছেন, আমরা তো এখন একটা ইলেকশন, যে ইলেকশন আপনি বলছিলেন যে বিএনপি আগে চাচ্ছিল, আমার যতদূর মনে পড়ে বিএনপি শেখ হাসিনার পতনের পর 6 মাসের মধ্যে ইলেকশন চেয়েছিল, তারপরে তারা 2025 সালে ডিসেম্বরের মধ্যে ইলেকশন দাবি করছিল, পরে গিয়ে ফেব্রুয়ারিতে এসে একটা কম্প্রোমাইজ হয়েছে। তো এখন এই যে ইলেকশন, এটা নিয়ে তো অনেক জল্পনা কল্পনা হবে কি হবে না, এখনো হচ্ছে, মাত্র কয়েকদিন বাকি, কী রকম ইলেকশন হবে সেটা নিয়েও চলছে সংশয়। তো আপনার মনে কি কোনো সংশয় উদ্বেগ আছে এই নির্বাচনকে নিয়ে? জি আছে। যেমন ধরেন সংবাদপত্রের লোকদের একটা থাকে, গাড়িতে স্টিকার লাগায়। এখন আমাদের স্টিকার লাগাতে ভয় লাগছে, কারণ হচ্ছে যে আমাকে যদি ব্র্যান্ডিং করা হয়, আমাকে যদি কেউ অ্যাসল্ট করা হয়, আমার গাড়ির ইটাকে তুলে ফেলা হয়, আমার মাঝে মাঝে মনে হয় যে কোথায় যেতে আমার গাড়ির স্টিকারটা তুলে দেওয়ার জন্য, কারণ আমি ভীতিকর মনে হয় আমার কাছে যে অ্যাসল্ট হইতে পারি বা অন্যরকম কেউ আমাকে সহ্য করতেছে না। এটা তো ডেমোক্রেসির সাইন না। আপনি কি অবাধে চলবেন, আপনাকে গায়ে সাবির মুস্তফার গায়ে একটা রং আছে, তার একটা চিন্তা স্বাধীনতা আছে, সেই চিন্তাকে আমাকে অনার করতে হবে। আমরা এটা বিশ্বাস করেছি, আমরা এটা দেখেছি, আমরা এটা চর্চা করেছি। আপনি যখন কুরিয়ারের নিয়ন্ত্রণ করতেন বা আপনি প্রধান ছিলেন, নির্বাহী ছিলেন, তখন আমরা কতটা স্বাধীনতা ভোগ করেছি। এরশাদের বিরুদ্ধে রিপোর্ট কি ছাপা হয়নি সেখানে? কিন্তু তারপর টলারেন্স ছিল। আমি তো মনে হয় যে দেখেন ছোট ছোট রিপোর্টগুলো কিন্তু তারা নিত, কগনিজেন্সে নিত, তারা এগুলো নিয়ে জিজ্ঞাসাবাদ করব আসলে কি, তারা এর প্রতি উত্তর দিত, তারা এর প্রতিবিধান করত। এই জিনিসটা তো আমরা দেখি না এখন সংবাদপত্রের, ঠিক সেই রকম না। মনে হয় চাটুকারি করতে পারলেই বোধহয় সংবাদপত্র তার ভূমিকা পালন করতে পারবে, একটা স্টাইল আমাদের এখানে তৈরি হয়ে গেছে। সাংবাদিকতা চাটুকার করতে পারে না, সাংবাদিকতা প্রশংসা করতে পারে সেই মাত্রায়, যদি ভালো কাজে, ঠিক সেই মাত্রায় চেয়ে সমালোচনা করে তার খারাপ কাজে। যদি সংবাদপত্র যদি এটা না করতে পারে তাহলে ওয়াচডগ না আসে। আপনার এই দেশে পার্লামেন্ট ছিল না, এই দেশে আপনি যদি পার্লামেন্ট থাকে, পার্লামেন্টেও যেমন ওয়াচডগ, একদম সাংবাদিকেও ওয়াচডগ। পার্লামেন্ট কিন্তু একেবারে আলোর নিচে যে আধারটা থাকে সেটা পার্লামেন্ট দেখতে পারে না, ওইটা সাংবাদিকরা দেখে। সেইটাকে তুলে নিয়ে আসতে পারলে, যদি সেই কালোটাকে সাদা করতে হয়, সেই সত্যটাকে যদি আপনি প্রকাশ করতে, আর সেটা যদি আপনি না শোনেন, না বোঝেন, না করেন, মনে করেন যে আমার ব্ল্যাক সাইডটা তুলে নিয়ে আসলো, তো এটা তো আপনাকে বুঝতে হবে যে আপনার ব্ল্যাক সাইড তুলে, আমি বন্ধু হিসাবে তো আপনাকে ব্ল্যাক সাইডটা তুলে নিলাম, আপনি রেকটিফাই হন, আপনি সংশোধিত হন। এটাই তো সাংবাদিকদের কাজ। মানে সাংবাদিকের যে স্বাধীনতা যদি আপনি রোধ করে দেন তাহলে তো সরকারই এক ধরনের অন্ধ হয়ে যাবে। জি, কারণ সমাজে অনেক অনিয়ম অবিচার সরকারের
নজরেই আসবে না, না। যেটা সংবাদপত্রের মাধ্যমে আসার কথা। কিন্তু আমরা মনে করি যে এখন সংবাদ এইরকম হতে হবে যে আমার চাটুকার হতে হবে, আমি যা বলবো সেটাকে তাকে ফ্লাওয়ারি করে তুলতে হবে। আমি যদি খারাপ বলি বা ভালো বলি কিছু যায় আসে না, আমি যেটা বলবো সেটাকে প্রচার করতে। এটা জাতির জন্য, ব্যক্তির জন্য, সংগঠনের জন্য, খারাপ হোক কি না হোক আমাকে এটা তুলে ধরতে হবে, তোমাকে এটা কাজ করতে হবে। এটা সাংবাদিকতা না। আমরা যদি সাংবাদিকতাকে এইভাবে মূল্যায়ন করি তাহলে ইট উইল বি ভেরি ডেঞ্জারাস ফর আস। এটা জাতির জন্য ক্ষতি হবে। এবং ব্যক্তির বিকাশ মানে জাতির বিকাশ না, জাতির বিকাশ মানে ব্যক্তির বিকাশ। পরস্পর কিন্তু ব্যক্তির বিকাশের সাথে জাতির বিকাশ হয় না, ব্যক্তির বিকাশ হতে পারে। বা ব্যক্তির বিকাশ কিন্তু এক জায়গায় আমরা উদাহরণ আছে এখানে ব্যক্তির বিকাশের পরিণতিটা কি হয়। হ্যাঁ, আচ্ছা, আমি অরিজিনাল প্রশ্নে ফিরে যাই। নির্বাচনের দিন বা নির্বাচনের আগের কয়েকদিন কোনো নিয়ে কোনো সংশয় আপনার মনে আছে কিনা যে নির্বাচন না, ঠিক মতো? আমি তো দেখতেছি যে আপনার ধরেন মেজর দুইটা দলের মধ্যে পরস্পর আপনার লাগালাগি চলছে, সংঘর্ষ চলছে, মারাও গেছে দিন। এটা তো অতীতেই এইরকম ঘটনা ঘটতো, আমরা তো এটা আশা করিনি এখন। আমরা তো এই আপনি ধরনের বিএনপি এবং জামাতে ইসলামের কথা হ্যাঁ, বলছেন। জি, আমরা তো অতীতে এটা দেখেছি। এটা এখন কেন দেখবো আমরা? আমরা যদি বলে করি যে আমরা নতুন দিন এসছে, নতুন দিনের চেহারা তো এটা না। আপনার নতুন দিনে নতুনভাবে নিতে হবে, আপনাকে পরস্পরকে শ্রদ্ধা করতে, ভালোবাসতে হবে। আপনি আপনার কথা বলেন, আমি আমার কথা বলবো, তারপর লেট দি পাবলিক ডু। তারা কি চিন্তা করে সেটা তারা দেখুক। তারা যদি ভালো আমাকে মনে করে, যদি ভালো সাব্বির মাহমুদকে মনে করে, দে গো ফর ইউ, আপনার কাছে যাবে, তা আপনাকে ভোট দেবে। আর যদি আমি খারাপ কথা বলি আমাকে ভোট দেবে না। এই টলারেন্স থাকতে হবে। আপনাকে ভালো মন্দটাকে বিচার করবে, হোয়াট ইজ দি বেস্ট ফর দি কান্ট্রি। আপনাকে ব্যক্তির জন্য কোনটা ভালো কোনটা মন্দ সেটা করলে তো হবে না, আপনাকে জাতির জন্য কোন ভালো সেটা। আপনি সাবির ভাই, আপনি কিন্তু যখন আমরা কাজ করেছি একসাথে, সেই সময় পাবলিক যত অ্যাওয়্যার ছিল তার চেয়ে বেশি অ্যাওয়্যার কিন্তু এখন। পাবলিক কিন্তু রাইট অ্যান্ড রংটাকে বুঝতে চাচ্ছে। একটা জিনিস পার করছে, আপনি তো খুব স্বল্প সময় ঢাকায় এসছেন, আমি কিন্তু একটা জিনিস, ভোটাররা কি নীরব, ওখানে এনথিসিজমটা নাই যেটা আমরা আগে দেখছি। একটা ভোট আসলে মানে জনতার উত্থান, জনতার আনন্দ, জনতা উৎসব মনে হতো। এখন কিন্তু মাত্র কয়েকটা দিন আর বাকি আছে, এখনও কিন্তু সেই ইমেজটা আমরা দেখছি, সেই অবস্থানটা আমরা দেখছি না। এটা কি শুধু ঢাকা শহরে এটা দেখছেন না, সারা দেশেই, গ্রাম দেশে এরকম? ধরেন গ্রাম দেশেও এরকম হয়। যারা অ্যাক্টিভিস্ট তারা হয়তো অনেক মিছিল, যারা ভোটার তারা কিন্তু নীরব হয়ে আছে, চুপচাপ। তাদের মধ্যে ইলেকশনটা এখনও মানে ইলেকশন যে হচ্ছে, যে উৎসবটা আমরা অতীতে দেখছি, সেই উৎসবটা তাদের মধ্যে এখনও ক্রিয়া করে নেই। কেউকে বিশ্বাস করছে, কাউকে বিশ্বাস করছে না, ভয় পাচ্ছে না, এই ধরনের একটা মিশ্র প্রতিক্রিয়া হচ্ছে। এটা তো হওয়া উচিত ছিল না। আপনার কি মনে হয় যে তারা মনে করছে যে এখানে প্রকৃত প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে না? যেমন ধরুন একটা প্রশ্ন, যে বিএনপি এবং জামায়াতে ইসলামী তারা দীর্ঘদিন ধরে একটা জোটে ছিল এবং জোটের বাইরেও তারা রাজপথে নানান কর্মসূচিতে একযোগে কাজ করেছে, একসাথে কাজ করেছে। এখন হঠাৎ করে তারা প্রতিপক্ষ হয়ে গেছে। তো এটাকে অনেকে ভাবতেই পারে যে এই যে বৈরিতা দুই দলের মধ্যে, এটা একটু লোক দেখানো বৈরিতা, এখানে আসল প্রতিদ্বন্দ্বিতা হবে না। সো আমি এই নির্বাচনে আমার কোনো উৎসাহ, কোনো উদ্দীপনা নাই, এরকম কি হতে পারে? হ্যাঁ, এইরকম আমরা এর একটা অপছায়া দেখছি, এইরকম ধরেন যদি ফ্রেন্ডলি অ্যাটমসফিয়ারে কোন ইলেকশন হতো তাহলে এই ধরনের মারামারি, একে অপরকে বাজে শব্দ দ্বারা আক্রমণ করা, তারপরে একজন আরেকজনকে ক্যারেক্টার অ্যাসিনেট করা, কাউকে বলা হয় এইটা না সেটা। আমরা দুর্ভাগ্যজনক বলি যে কোনো একটি দল বলতে অমুক দল আপনার ধর্ম নিয়ে রাজনীতি করে। এখন তো আমরা দেখছি যে ওই দলও ধর্ম নিয়ে কথা বলছে। তো এইটা হোয়াট ইজ দিস? এটা কি ক্যামোফ্লেক্স না? পাবলিককে ডিপ্রাইভ করা না, পাবলিককে ভোট টানা না। পাবলিক কিন্তু এখন বলছে কোনটা রিয়েল ফ্যাক্টস। এখন এ দেশের পাবলিক কিন্তু অনেক বেশি আপনার বোদ্ধা হয়ে গেছে। তারা কোনো বড়ি, কোনো ইজম, কোনো না, তারা চায় তাদের দেশটা ভালো হোক, তারা চায় তাদের রুজি রোজগারের ব্যবস্থাটা হোক, তারা চায় আইন শৃঙ্খলা ভালো। তারা কিন্তু এসব দেখে কোনো রকম আপনার উৎসাহিত বোধ করছে না।
যারা ভবিষ্যতে আপনার মর্নিং শোজ দ্য ডে, এখন যা হচ্ছে ভবিষ্যতে এইটাই হতে পারে, এই ধরনের ধারণা তৈরি হচ্ছে। দ্রব্যমূল্য এখনও যেইভাবে আছে ভবিষ্যতেও সেইভাবে। সিন্ডিকেট ভাঙার কথা কি কি বলেছে? আমরা বলছি অনেক সুন্দর সুন্দর কথা। আমরা যারা বিগত দিনের এই দায়িত্বে ছিলেন তারা কি আপনার এনভায়রনমেন্টের কথা ধরি, আমরা কনস্টিটিউশন পরিষ্কার বলা আছে এনভায়রনমেন্টের সরকার তৈরি করে। এখন বাংলাদেশ সবচেয়ে খারাপ এনভায়রনমেন্ট। এটা কি আমরা গত 50 বছরে এটা কি করছি? 50 বছর আগে যখন আপনার কনস্টিটিউশনটা ফ্রেম করা হয় তখন কনস্টিটিউশনে পরিষ্কারভাবে এনভায়রনমেন্টের কথা বলা আছে। আজকের বাংলাদেশের 50 বছরের যে দল, যেই দলই থাক ক্ষমতায়, তারা কি এনভায়রনমেন্ট কিছু কাজ করেছে? আপনি শিবির ভাই যখন দেশ থেকে চলে গেছেন, যেভাবেই যান আপনি, যে কারণেই যান আপনি যখন বুড়িগঙ্গাটা দেখে গেছেন, সেই বুড়িগঙ্গা কি এখন আছে? তো এনভায়রনমেন্টটা আমরা এত উচ্চ কণ্ঠে এনভায়রনমেন্টের কথা বলি, আমরা এই দূষিত বাতাসের মধ্যে বসবাস করছি, তারপর আমরা ফিরে তাকাই না আমাদের টলটলা নদী শেষ হয়ে গেল। না, শুধু বুড়িগঙ্গা কেন, ঢাকা শহরকেই দেখেন না কেন, 30 বছরে ঢাকা শহর কি আরো বসবাসযোগ্য হয়েছে? না, অবসবাস। নো, আপনি প্ল্যানের কথা বলছেন, বা রাজুক বলেন, ডিআইটি বলেন, যাই হোক, তারা কি তাদের প্ল্যান কি হচ্ছে? মাস্টার প্ল্যানের পর মাস্টার প্ল্যান, একটার পর একটা প্ল্যান হচ্ছে। আপনি বিল্ডিং করার দিয়ে দিচ্ছেন, লাইসেন্স দিয়ে দিচ্ছেন, কিন্তু সেই বিল্ডিংটার যে লাইসেন্সটা আপনি দিলেন, সেই লাইসেন্সটা কি ঠিক মতো তারা সেইভাবে বাড়িটা করছে কি না? আপনি রাস্তা বানানোর জন্য কন্ট্রাক্ট দিয়ে দিলেন, রাস্তাটার যে সলিউশনটা দেবে, যে আপনার ম্যাটেরিয়াল দিয়ে রাস্তাটা তৈরি হবে, সেই রাস্তাটা মনিটর করছেন আপনি। 2 দিন পর আপনি রাস্তাটা ভেঙে গেল। তো কেন ভেঙে গেল? কিন্তু বিদেশিরা যখন আর রাস্তাটা করে যায় তখন দেখি যে আমরা সেই বছরকে বছর ঠিকভাবে চলছে। আমরা যখন রাস্তাটা বানাই তখন আপনি দেখবেন যে রাস্তাটা 6 মাসও টেকে না। তো ওই মানিটা ওয়েস্টেজ হলো না আমাদের। আমরা এইভাবে যদি মানি ওয়েস্টেজ করতে থাকি, এই দেশকে আপনি ডেভেলপ করবেন কিভাবে? এটা একটা মনিটরিং সিস্টেম থাকতে হবে। আমাদের দেশে এখন কোনো সিস্টেমই নাই, এই পর্যন্ত কোনো সিস্টেম। 50 বছরে আমরা কোনো সিস্টেম করি যে যেই সরকারি অতীতে থাক, কোনো সরকারকে এর দায় থেকে মুক্তি নিতে পারবে না। এডুকেশন সিস্টেম বলেন, হেলথ সিস্টেম বলেন, যা সিস্টেম বলেন, আপনি এখন রাস্তায় ঘোরায়, আপনি কনস্টিটিউশনে বলা আছে যে মানুষের ঘর আপনি তৈরি করে দেবেন, মানুষকে আপনার বাসস্থান হবে, মানুষের শিক্ষা হবে, মানুষের স্বাস্থ্য হবে, মানুষের পুষ্টি হবে। আপনি কি করেছেন? এখন সবচেয়ে দেখবেন দেশে এখনও ছেলেরা আপনার আন্ডারওয়েট আছে, এখনও দেখবেন যে অনেকেই খেতে পাচ্ছে না, অনেকে রাস্তায় ঘুমায়। স্টিল আপনি দেখবেন রাস্তায় অসংখ্য লোক রাস্তায় ঘুমায়। তা আমাদের কনস্টিটিউশনের এই যে 5টা মৌলিক অধিকার মানুষের নিশ্চিত করা, এটা তো সব সরকারকে এই দায় নিতে হবে। এখন আপনি বলবেন অতীতে করতে পারেন নাই, এখন করবেন। নদীরটা কোথায়? নদীরটা দেখাইতে হবে। আপনি পানির কথা বলেন, আমাদের এখানে পানির প্রিজার্ভেশনের কি আছে দেখেন। এই নদীগুলো কি পানি, কত চমৎকার পানি, মিষ্টি পানিগুলো সমুদ্রে পড়ে যাচ্ছে, এই কোনো ইউটিলাইজ নেই। এবারে এই পানিগুলো যদি আমরা ঠিকমতো ইউটিলাইজ করতে পারি, আমরা ডিগ করছি নিচে, কারণ ওইখানে ডিগ করতে গেলে আমাদের অনেক পয়সা আসে। কারণ ডিগ করতে গেলে যে কন্ট্রাক্টর নেন, তিনি একটা ভাগ দেন যারা আপনাকে কন্ট্রাক্টটা দিচ্ছেন। তো এই যে ভাগাভাগির যদি সিস্টেমটা চালু থাকে তাহলে কীভাবে ভাগাভাগি সিস্টেম তখনই বন্ধ হবে যখন একটা জবাবদিহিতার স্টাইল আপনি তৈরি করবেন। জবাবদিহিতাটা খুব একটা গুরুত্বপূর্ণ বিষয় আপনি এখন টেনে আনলেন। নির্বাচনের পরে অনেকেরই একটা ধারণা যে যদি সব দল একসাথে কাজ করে, মিলেমিশে কাজ করে, তাহলে হয়তো ওই যে সংঘাত থাকবে না, বিরোধিতার জন্য বিরোধিতা করা হবে না, তাহলে একটা ভালো পরিবেশে সবাই উন্নয়নমূলক কাজ করতে পারবে। কিন্তু একই সময় আপনার সেটা হলে সংসদে যদি কোনো শক্তিশালী বিরোধী দল না থাকে যে বিরোধী দলের ভূমিকাটা যথার্থভাবে পালন করবে, তাহলে সেই সরকার সে যতই জাতীয় সরকারের আদলে হোক না কেন, তার যদি জবাবদিহিতা না থাকে বিরোধী দলের কাছে সংসদে, তাহলে সে খামখেয়ালিপনার দিকে যাবে এবং কোনো সময় গিয়ে একটা স্বৈরাচারের ভূমিকায় অবতীর্ণ হবে। তো এই সংশয়টা কি থাকে না? থাকে। আমি প্রথম কথা শুরু করব এইভাবে যে একটা সংসদ চালানোর জন্য 3 জন লোকের মেজর ভূমিকা। এক হচ্ছে স্পিকার, সেকেন্ড হচ্ছে সরকারি দলের নেতা, থার্ড হচ্ছে বিরোধী দলের নেতা। আমরা কি তেমন কোন ব্যক্তিকে দেখতে পাই?
যারা ওই জায়গার ওই পজিশনে দাঁড়িয়ে কথা বলতে পারবেন। আমরা তো যেসব পলিটিক্স ম্যাক্সিমাম পলিটিশিয়ানটা ইম্যাচিউর মনে হয় আমার কাছে, ইম্যাচিউর। কথা যদি আপনি পার্লামেন্টে বলেন, পার্লামেন্টে 1 মিনিটের কথা বলতে হলে আপনাকে 2 লাখ টাকার মতো আপনার খরচ হয় পার মিনিটে। আমরা দেখেছি যে 100 কোটি টাকা নষ্ট হয়েছে শুধুমাত্র ব্যক্তি বন্ধনায়। এখন যদি আবারও সেই একই হয়, ব্যক্তি বন্ধনা হয়, তাহলে এই দেশের পার্লামেন্ট দিয়ে মানুষের লাভটা কী হবে? পার্লামেন্ট হবে ডিসেন্ট আপনার বিতর্কের জায়গা। সেখানে বিতর্ক যদি ডিসেন্ট না হয়, সেদিন যদি অন্যরকম হয়, আপনাকে পার্লামেন্টের প্র্যাকটিসটা হচ্ছে সবচেয়ে বড় রুলস অফ প্রসিডিউর যেটা আছে, এইটাকে ফলো করতে হবে, কনস্টিটিউশনকে ফলো করতে হবে। পার্লামেন্টের চর্চা হচ্ছে রুলস অফ প্রসিডিউরের অনুসারে আপনি কথা বলবেন। আপনি যখন তখন দাঁড়িয়ে কথা বলতে পারেন না। আপনি যখন তখন কথা যদি বলতে পারেন, সেই সুযোগ থাকে, তাহলে প্রত্যেক মিনিটের জন্য 2 লাখ টাকা নষ্ট হবে। এই জাতি, এই গরিব জাতি, যেখানে মানুষ খেতে পারে না, স্বাস্থ্য নাই, বাসস্থান নেই, সেখানে আপনি মিনিটে আপনি সংসদে ভোট নিয়ে আসছেন। কীভাবে ভোট নিচ্ছেন আমরা জানি না। যদি কোনোভাবে অসৎ উপায়ে আপনি ভোট নিয়ে আসেন, আর যদি আপনি পার্লামেন্টে এইভাবে 2 মিনিট, 1 মিনিট, 2 মিনিট, 5 মিনিট, 6 মিনিট আপনি বেকার নষ্ট করেন, তাহলে এই দেশের গরিব মানুষের হবেটা কি? লাভটা কোথায়? তারা উন্নতিটা পাবে কোথায়? তাহলে মানে সলিউশনটা কি? কারণ এখানে মনে হচ্ছে আপনি যেটার দিকে ইঙ্গিত করছেন, যে এখানে একটা রাজনৈতিক মানে সংস্কৃতির পরিবর্তন দরকার। রাইট ইউ আর। তাহলে এই রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তন তো একটা ডকুমেন্ট সাইন করে জি। বা একটা রেজলিউশন পাস করা হবে না। আপনি সাবির ভাই, আপনি জানেন যে আমরা অনেকেই একটা জুলাই সনদে স্বাক্ষর করেছি। দেশ সভ্য হয়ে গেছে। হ্যাঁ, দেশ সভ্য হয়ে গেছে। কিন্তু সেটা যদি চর্চা না করি, তাহলে কি হবে? আমরা তো এখনো বলি হ্যাঁ না, ভোটের ব্যাপারে আমাদের সংশয় আছে। তাহলে যদি সংস্কারের যদি প্রশ্ন না যাই, তাহলে তো আমরা ওইভাবেই আমাদের যেসব রাষ্ট্রীয় স্তম্ভগুলো আছে, বিচার বিভাগ বলেন, পার্লামেন্ট বলেন, সিভিল সোসাইটি বলেন বা প্রশাসন বলেন, কিছুই রেকটিফাই করতে পারবেন না আপনি। কোনোটাই আপনি সংশোধন করতে পারবেন না। যেমন ধরেন আমাদের এই কেয়ারটেকার সরকার, তার কি আপনার দায়িত্ব আছে, তার কি ক্ষমতা আছে কোনো বড় বড় এই রাষ্ট্রীয় সংস্কার করার? তাদের তো সে ম্যান্ডেট নাই। আপনি কিছু থাকে, কিছু স্পর্শ তারা করতে পারে, কিন্তু পলিটিক্যাল গভর্নমেন্টের হবে আপনাকে সেগুলোকে রেকটিফাই করা। এখন আপনারা তো বলবেন, আপনি যখন বলবেন যে আমি ফিনান্সিয়ালি করব, এটা করব, এনভায়রনমেন্ট এটা করব, অমুক জায়গায় এটা করব, আপনি তো এইগুলো শুনতেছেন। আপনি বলছেন ভোট দেন, স্বর্গ হবে, এটা হবে, সেটা হবে। আমরা তো শুনেছি, অতীতেও শুনেছি, অনেক কিছু শুনেছি। আমি নাম নিতে চাই না। আপনি প্রথম আলো একটা গত আপনার বর্ষপূর্তি সংখ্যায়, গত বছর বোধ হয় সম্ভবত, হ্যাঁ গত বছর বর্ষপূর্তি সংখ্যায় দেখেছিলাম বিখ্যাত অর্থনীতিবিদ ডক্টর সেলিম সাহেব, উনি বলেছিলেন যে কেয়ারটেকার গভর্নমেন্টের সময় যখন ছিলেন ফিনান্স প্ল্যানিংয়ের দায়িত্বে ছিলেন মিস্টার রহমান সোবান, ডক্টর রহমান সোবান, প্রফেসর রহমান সোবান ছিলেন, তখন প্রায় 250 লোক মিলে ঝিলে একটা চার্টার তৈরি করেছিল। সেই চার্টারটা অনেক ভালো ভালো জিনিস ছিল, কিন্তু যখন ওই চার্টারটা জমা দেওয়া হয়, যেই সরকারই থাকুক সেই সময়, আমি সরকারের নাম বলতে চাই না, আমরা এখন সেই সরকারের অনেককেই দেখি যারা অনেক বড় বড় কথা বলছেন, কিন্তু সেই সরকারের সেলিম সাহেব দুঃখ প্রকাশ করেছেন, সেইটা বোধহয় পাতাটা খুলেও দেখেনি কেউ। সেখানে আপনার এখন বলা হচ্ছে যে আমরা করব, কিছুটা করেছে আমাদের কেয়ারটেকার গভর্নমেন্ট। যেমন ধরেন আইন বিভাগকে, যেটা মানুষের সর্বশেষ আশ্রয়, সেখানে কিছু সংস্কার হয়েছে, কিন্তু এই সংস্কারটা আরও আগে হওয়ার কথা ছিল। পলিটিক্যাল গভর্নমেন্টের কাছে এইটা বলছে ডিসেন্ট, আপনার বিচার বিভাগকে করা, আপনার পৃথক করা, সেটা হয় নাই। সে দুঃখ প্রকাশ করে লিখেছেন যে সেটা হয় না। রেহমান সোবান যখন সেই কাজটা করেছিলেন, আমার মনে হয় সেটা ছিল 91 সালের তত্ত্বাবধায়ক সরকারের সময়। ইয়েস, রাইট ইউ আর। শাহাবুদ্দিন আহমেদ, জাস্টিস রাইট, শাহাবুদ্দিন আহমেদ, রাইট ইউ আর। এবং তিনি অনেক সংস্কারের প্রস্তাব একটা দিয়েছেন। বিরাট একটা ফর্মুলা তৈরি করে। তবে এটাও ঠিক যে সরকার নির্বাচিত হয়ে আসলো, খালেদা জিয়ার সরকার, তাদের কিছু অর্থনৈতিক সংস্কারের পরিকল্পনা ছিল, যেটা অর্থমন্ত্রী সাইফুর রহমান পরবর্তী বছরগুলোতে ইমপ্লিমেন্ট করেন।
তাহলে ওই দিক থেকে বলা যেতে পারে যে তারা যে সংস্কার আটকে রেখেছিল তা না, না, তারা তাদের মতো সংস্কার করে গেছে। করেছিল। বিএনপি সেই সময় সংস্কার করেছিল না, আমার মনে হয় সব সরকারই কোনো না কোনো সংস্কার করে করে এবং কিন্তু তারা এরকম ঢাকঢোল পিটে কমিশন করে একেবারে সবাইকে নিয়ে সই করে না, না। সভ্য জাতি হয়ে গেলাম আমরা এই ধরনের কথাবার্তা বলে করে না। তো এখন আপনি হ্যাঁ না ভোটের একটা প্রসঙ্গ টানলেন, জি, তো সেটা নিয়ে আমার একটা প্রশ্ন আছে যে এই গণভোটে নর্মালি আমরা গণভোট দেখি যে একটা বিষয় হয় যে একটা সাংবিধানিক সংশোধনী পাশ হলো সংসদে, যেরকম 91 সালে দ্বাদশ সংশোধনী, সেটার উপর হ্যাঁ না ভোট, বা যখন সামরিক শাসকরা ছিলেন জেনারেল জিয়াউর রহমান এবং জেনারেল এরশাদ, তারা নিজেদের শাসনটাকে জায়েজ করার জন্য একটা গণভোট করেছে। কেমন মনে হচ্ছে আমি আমাকে পছন্দ করেন কিনা টাইপের হ্যাঁ না ভোট। কিন্তু এইবার দেখা যাচ্ছে যে 4টা প্রশ্ন, শুধু 4টার যে প্রশ্ন তা না, একটা প্রশ্নে তারা অনেকগুলো মানে সংবিধানের 30টি সংশোধনীর কথা বলছে সেখানে। তো মানে কার সময় আছে এটা পড়ে দেখার কোন 30টা? না। তারপরে রেহমান সোমান কিছুদিন আগে এক জায়গায় লিখেছেন যে জুলাই সনদের 48টা ধারা এর মধ্যে বাস্তবায়ন হয়ে যাবে। তো 48টা ধারা কে জানে এগুলো কোনটা? না, যারা নিবিড়ভাবে ফলো করছে মেবি না। 500 লোক, মেবি 1000 লোক, না। কিন্তু ভোটার তো 12 কোটি, হ্যাঁ। প্রায় 13 কোটি। আপনাকে বিনয়ের সাথে একটা প্রশ্ন করি। আপনি বলেন যে পলিটিক্যাল পার্সোনালিটি যারা দল, বড় ছোট দল, ইত্যাদি দল, তাদেরকে জিজ্ঞেস করেন তো জুলাই সনদে কয়টা সংশোধনী আছে, কি আছে, তারা কি সঠিকভাবে বলতে পারবে? আপনি জিজ্ঞেস করেন তো আপনার কনস্টিটিউশনে কি আছে, কোথায় কি আছে, তারা বলতে পারবে তো? তারা তো আমাদের ল মেকার হবে। তারা যদি কনস্টিটিউশনই না জানে, কনস্টিটিউশন না বোঝে, রুলস অফ প্রসিডিওর না জানে, তাহলে পার্লামেন্টের প্র্যাকটিসটা কীভাবে হবে? কিন্তু আপনি যদি এই বিষয়গুলো গণভোটে দেন, পার্লামেন্টে আলোচনা হয়ে পাশ হওয়ার আগে যদি আপনি গণভোটে দেন, তাহলে যেই জিনিসগুলো রাজনীতিকটাই বুঝে না, সাধারণ মানুষ মানে কয়জন ওটা পড়তে পারবে, পড়ে বুঝতে পারবে যে কিসের উপর ভোট দিচ্ছে সে? আপনি দেখেন, এটা ডিসক্রাইব করা উচিত ছিল আপনার পলিটিক্যাল পার্টিদেরকে। এখন কেউ বলছে এখনো কিন্তু ক্লিয়ার না কারা কতটা হ্যাঁ ভোটের পক্ষে, কারা কতটা আমি সাধারণ মানুষের সাথে কথা বলেছি, তাহলে হ্যাঁ ভোটটা কেন, হ্যাঁ ভোট কী জন্য, তারাই জানে না। তো আপনাকে ডিসক্রাইব করতে হবে এটাই জন্য। তো এই ডেসক্রিপশন তো সাধারণ মানুষের কাছে নাই, তারা জানে না হ্যাঁ ভোট আর পার্লামেন্ট ভোট একসাথে কীভাবে, কোনটায় কীভাবে ভোট দেবো। আপনার তো একটা ডিকটেশন থাকা উচিত, আপনার তো একটা আরও ক্লিয়ার করা উচিত। এটা শুধুমাত্র সরকার করবে না, এটা যারা আপনার ইলেকশনের মূল নায়ক প্রতিনায়ক আছেন তাদের তো দায়িত্ব এটাকে ক্লিয়ার করা। আমি আপনি 2-4 জন বুঝলেই তো হবে না, এটা তো সবাইকে, সাধারণ যারা ভোট দেবে তারা হ্যাঁ দেবে কি না দেবে, তারা তো বুঝতে হবে যে কিসে আমি হ্যাঁ দিচ্ছি আর কিসে না দিচ্ছি। তারা যদি বোঝেই না, তাহলে অন্ধের হাতি দেখার মতো হবে। আচ্ছা সালাউদ্দিন বাবর, আমরা অনুষ্ঠানের একদম প্রায় শেষ পর্যায়ে এসে পড়েছি। তো শেষ করার আগে আপনাকে একটা প্রশ্ন, না ঠিক, এটা আপনাকে অনুরোধ করবো একটা বাণী দেওয়ার জন্য। বাণীটা হবে এরকম যে আপনি একটা দৈনিক পত্রিকার সম্পাদক, একটা শক্তিশালী জনপ্রিয় দৈনিক পত্রিকার সম্পাদক। আগামী দিনে যেই সরকার আসবে ক্ষমতায়, সে বিএনপি হোক, জামায়াত হোক, সবাই মিলেমিশে হোক, যেই ধরনের সরকারই আসুক, তার কাছ থেকে আপনি মূলত কি এক্সপেক্ট করছেন, তারা কি করবে? আমি একটা জনবান্ধব নীতি আশা করি। জনবান্ধব। আচ্ছা, সেটা তো একটা ব্যাপক। জি ইয়েস, আমাদের ব্যাপক সংস্কার, ব্যাপক জায়গায় যদি আমরা টাচ না করতে পারি, মানুষের হেলথ বলেন, মানুষের এডুকেশন বলেন, মানুষের স্বাস্থ্য বলেন, মানুষের গৃহ সমস্যা বলেন, এ তো বড় একটা চ্যাপ্টার। এটাকে না আপনাকে অ্যাড্রেস না করতে পারলে, দ্রব্যমূল্য মানুষের নিয়ন্ত্রণ না রাখতে পারলে, আপনি যদি সিন্ডিকেট না ভাঙতে পারেন, আপনি হেলথের ক্ষেত্রে যদি চুরি চামারি এগুলো বন্ধ না করতে পারেন, আপনি টাকা পাচার বন্ধ না করতেন, তাহলে তো কোনো লাভ হবে না। যেই লাভ সেই কদুত হবে। আচ্ছা, ধন্যবাদ সালাউদ্দিন বাবর আমাদের অনুষ্ঠানে। ধন্যবাদ সাইদ ভাই, অনেক দিন পর আপনার সাথে আমার দেখা হলো, খুব ভালো লাগলো আপনার সাথে কথা বলে। থ্যাংক ইউ।